নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে আমার সঙ্গে রয়েছেন জাগরণ বাংলার এডিটর দিবাকর দেবনাথ। নমস্কার। হুমায়ুন কবিরের যে ভিডিও, সেটা নিয়ে বিস্তর বিতর্ক, কিন্তু ওই ভিডিওর কয়েকটা জিনিস আমার খটকা দিয়েছে। যে ওই ভিডিওর টাইমিং, ওই ভিডিওর আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে, রাজনীতি হচ্ছে, কয়েকটা বিষয়ে ক্ল্যারিফাই করার দরকার ছিল, সেই কারণে এই ভিডিও। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার দর্শকরা এবং দিবাকরের দর্শকরাও জানতে চেয়েছিলেন যে আসলে ঘটনাটা কি ঘটছে। পর্দার আড়ালে যেটা হয় সেটাই হয় রাজনীতি, আর সামনে যেটা দেখি ওটা কিন্তু শুধুমাত্র প্রপাগ্যান্ডা। স্বাভাবিকভাবে দিবাকর, তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করব যে এই ভিডিওটা তো বহু আগের বলে বলা হচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, যার হাতে এখনও সিআইডি আছে বলে তিনি দাবি করছেন, এবং পুলিশ তারই, যেহেতু তিনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান, তিনি ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র রাজনীতি করার জন্য একটা ভিডিও, সেটা এআই হতে পারে, বাস্তব হতে পারে, যা খুশি হতে পারে। আমি যেটা জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডিকে দিয়ে ব্যবস্থা নিচ্ছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার হয়তো মনে আছে এবং আপনাদেরও হয়তো মনে আছে, হুমায়ুন কবিরের জামাইকে হ্যারাস করেছিল। ঠিক। কিন্তু হুমায়ুন কবিরকে করেনি। হুমায়ুন কবির একেবারে হুমকি দিয়েছিল, আইসিকে হুমকি দিয়েছিল, তারপরে ভিডিওকে হুমকি দিয়েছিল যখন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয় সেই সময়। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা হুমায়ুন কবিরের বিরুদ্ধে কখনোই নেয়নি, আমরা দেখেছি। আর এই ভিডিওটা তৃণমূলই বলছে, তৃণমূল তো এই ভিডিওটা প্রকাশ করেছে, সামনে এনেছে। এই ভিডিওটা বলছে 2025 ডিসেম্বর মাসে। সেই সময় তো নির্বাচন ঘোষণা হয়নি দাদা, সেই সময় তো নির্বাচন কমিশনের হাতে প্রশাসন ছিল না, পুলিশ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সিআইডি ছিল। এখনো কদিন আগে এই যে ঘটনাটা ঘটলো মালদার মোথাবাড়িতে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একেবারে সভামঞ্চ থেকে, রাজনৈতিক, যে আমরা সিআইডি দিয়ে, আমার সিআইডি এখন নির্বাচনের কমিশনের অধীন নেই, সিআইডি আমার, আমি ওই মাস্টার মাইন্ড মোফাক্কেরুল যে মেন কালপিট তাকে গ্রেপ্তার করিয়েছি। তাহলে সিআইডি এই 2025 ভিডিও, এটা ডিসেম্বর মাসের, তাহলে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অ্যাকশন নেয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন অ্যাকশন নেয়নি? প্রশাসন কেন অ্যাকশন নেয়নি? রাজ্যেরও তো দুর্নীতি দমন শাখা রয়েছে, আমরা দেখেছি বহুবার। শুভেন্দু অধিকারীর অফিসে গিয়ে সিআইডি তল্লাশি করেছে, বিজেপির একাধিক নেতাদের বাড়িতে গিয়ে তল্লাশি করেছে, তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে, সাংবাদিকদের বাড়িতে পুলিশ গেছে, তল্লাশি চালিয়েছে। তাহলে হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে কেন তল্লাশি চালানো হয়নি? 1000 কোটি টাকা নিশ্চয়ই ক্যাশে লেনদেন হয়েছে, না হলে অ্যাকাউন্টে কোনো না কোনো ভাবে তো লেনদেন হয়েছে। 1000 কোটি টাকা তো কম টাকা নয়, 1 কোটি 2 কোটির গল্প নয়, 1000 কোটি টাকা, মানে 1000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণ ভালো করেই জানে কত টাকা হয়। ওই 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটের তলার থেকে, খাটের তলার থেকে পাওয়া গেছিল বলে গোটা দেশ তোলপাড় হয়ে গেছিল। সেই টাকা অনেক টাকা মনে হচ্ছিল, পাহাড় সমান টাকা, 50 কোটি টাকা। তাহলে তুমি চিন্তা করো 1000 কোটি টাকা কত টাকা হয়। নিশ্চয়ই এই টাকা তো আর, যদি গোপন ডিল হয়ে থাকে, ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চয়ই দেয়নি, ক্যাশ টাকা দিয়েছে, নগদ টাকা দিয়েছে, সেই টাকা কোথাও না কোথাও তো রাখা আছে। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযান চালানো না, পুলিশ গিয়ে তল্লাশি চালানো? আমরা দেখতে চাই সেই টাকা কোথায় আছে, সেই টাকা বের করুক, খুঁজে বের করুক। আর আমি বলবো বিজেপি এতটা নির্বোধ মানে না যে হুমায়ুন কবিরের মতো একটা 2 পয়সার নেতা, চারানার নেতা, তাকে 1000 কোটি টাকা দেবে। আর 1000 কোটি টাকা দিলে তো পুরো তৃণমূল দলটাকেই কিনে নিতে পারবে, তৃণমূলের 100 জন বিধায়ককে কিনে নিতে পারবে রাতারাতি। একেবারে বিজেপির পার্টি অফিসের সামনে গিয়ে দেখবো পরের দিন ঝাড়ু দিচ্ছে সব তৃণমূলের বিধায়করা। এরা 1 টাকার জন্য মানুষের পায়খানার টাকা মেরে দিচ্ছে, মানুষের ঘরের টাকা, লোভ সামলাতে পারে না। চাল চুরি, রেশনের, মানে রেশনের চাল অনেকে খায় না, সেই চালের মানে এরা ছাড়তে পারে না ভাগ। এরা মানে যদি ওই 1000 কোটি টাকা এই কয়েকজনের মধ্যে বন্টন করে দেয়, বিজেপি ভাগ করে দেয় যে আজকে কালকে থেকে তোমরা বিজেপির হয়ে কথা বলবা বা তোমরা বিজেপির পক্ষে থাকবা, তাহলে তো এরা ওই যে বললাম মুরলীধর সেনে বা বিজেপির যে পুরনো পার্টি অফিস রয়েছে বা সল্ট লেকে সেক্টর 5-এ, সেখানে গিয়ে দেখবে পার্টি অফিসের সামনে ঝাড়ু দিচ্ছে। আমি বলছি যে বিজেপির কি এই, বিজেপি তো দেখো, বিজেপি তো এই মুহূর্তে সব থেকে বড় পার্টি। অমিত শাহকে চাণক্য বলা হয়, তিনি তো জানেন কার কত ক্ষমতা আছে, শুভেন্দু অধিকারীর কত ক্ষমতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কত ক্ষমতা আছে, হুমায়ুন কবিরের কত ক্ষমতা আছে। এবং হুমায়ুন কবির ব্যক্তিটা না খুব কন্ট্রোভার্সিয়াল। এই ব্যক্তি বিজেপি করেছে, এই ব্যক্তি কংগ্রেস করেছে, তৃণমূল করেছে। হুমায়ুন কবির আমাদের দর্শকরাও জানেন এবং জাগরণ বাংলার দর্শকরাও জানেন যে ইনি হচ্ছেন একদম গিরগিটি। যখন যাকে প্রয়োজন তখন তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন এবং তিনি তার রাজনীতিটা চরিতার্থ করেন।
হিন্দুদের ব্যবহার করার চেষ্টা করেছিলেন। তো স্বাভাবিকভাবেই বাবরি মসজিদ ইস্যুটা হচ্ছে বিজেপির কাছে একদম কোর ইস্যু। বাবরি মসজিদকে ভেঙেই বা রাম মন্দিরের আন্দোলন করেই আজকে বিজেপি হয়েছে। এই জায়গায় অনেকটা আসতে সাহায্য করেছিল ভারতীয় জনতা পার্টিকে। তো সেই বাবরি মসজিদ নির্মাণ করাতে বিজেপি সাহায্য করবে, সেটা কার্যত যারা বিজেপির কর্মী সমর্থক আছেন বা আমরা যারা সাংবাদিক আছি আমাদেরও বিশ্বাস করতে খানিকটা কষ্ট হয়। এবং অমিত শাহ বলেছেন যে 15 বছর বিরোধী আসনে থাকা ভালো ওরকম ব্যক্তির সাথে ডিল করার থেকে। এবং আমি দেখলাম অমিত শাহকে খুব সে সময় ইমোশনাল দেখিয়েছে। অমিত শাহের মানে চোখে মুখের ভঙ্গিটাই অন্যরকম হয়ে গেছিল। তো বিজেপি ডিল করার থেকে যে জায়গায় তুমিও একটু আগে বললে যে যেখানে 2 কোটি 10 কোটি দিয়ে বিধায়ক কেনা যায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইডি সিবিআই এর ভয় দেখিয়ে বিধায়ক কেনা যায়, তাহলে সত্যিই কি 1000 কোটি টাকা দেওয়ার দরকার ছিল? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি বিজেপি দেয় তাহলে নিশ্চয়ই বিজেপি পশ্চিমবঙ্গের কোনো ছাপাখানায় টাকাটা ছাপায়নি, নিশ্চয়ই সেটা বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট থেকে বা অন্য কোনো আসাম থেকে এসেছিল। তাহলে বর্ডারেও পুলিশ ছিল পশ্চিমবঙ্গের, তারা কি কেস উৎপাদন করছিলেন তোমার কাছে আমি জানতে চাই। না, আমাদের হাই রোড দেখবে তুমি, ন্যাশনাল হাইওয়ে বলো বা রাজ্য যে জাতীয় সড়কগুলো রয়েছে সেখানে দেখবে 100 মিটার অন্তর অন্তর 200 মিটার অন্তর অন্তর ব্যারিকেড করে পুলিশ নাকা চেকিং করে। সারা বছর হাত পাতা পুলিশকে দেখতে পাই। নাকা চেকিং করে 1000 কোটি টাকা পশ্চিমবঙ্গে ঢুকে গেল, এটা তো সত্যি রহস্য, এটা বড় রহস্য। যদি এই ডিল হয়ে থাকে, মানে তথাকথিত ডিল যেটা তৃণমূল দাবি করছে, তাহলে সেই টাকা কি করে ঢুকলো? এবং সেই টাকা তো হুমায়ুন কবির কোথাও না কোথাও রেখেছে। রাজ্যের সিআইডির আইবির তো জানা উচিত যে কোথায় এত টাকার ডিল হচ্ছে। এটা তো পশ্চিমবঙ্গের নির্বাচনকে প্রভাবিত করবে, ভীষণভাবে প্রভাবিত করবে। তাহলে এই টাকা খুঁজে বের করার দায়িত্ব রাজ্য সরকারের ছিল। এই 2025-এর ভিডিও, তার মানে তৃণমূল জানে যে এই ঘটনাটা সঙ্গে জড়িত হুমায়ুন কবির। এতদিন কি করছিল? আমার তো সেটাই প্রশ্ন। এবং যেটা আমি বলতে চাই, বিজেপি কিন্তু দেখো, বিজেপি অনেক তৃণমূল থেকে নেতাদেরকে নিয়েছে, মুসলিম নেতাদেরকেও নিয়েছে, যারা বিজেপির মনে হয়েছে যাদেরকে নেওয়ার প্রয়োজন রয়েছে। অনেক হুমায়ুন কবিরও তো একসময় বিজেপিতে বিজেপিতে এসেছিল। অনেকেই, মনিরুল ইসলামের মতো নেতাও বিজেপিতে এসেছিল, অনেক মুসলিম নেতাই বিজেপিতে এসেছিল, কিন্তু টিকতে পারেনি। কিন্তু তুমি একটা বিষয় দেখো, বিজেপি কিন্তু তাদের আদর্শের সঙ্গে কোনো কম্প্রোমাইজ কখনোই করেনি। আর এটা তৃণমূলও বলতে পারবে। এই ভয়টাই তো দেখায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি রাজনৈতিক জনসভায় গিয়ে দেখুন বলছে যে বিজেপি আসলে মুসলমানদের থাকতে দেবে না, বাংলাদেশে পাঠিয়ে দেবে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানে, তৃণমূলও জানে যে বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে, হিন্দুত্বকে প্রাধান্য দেয় বিজেপি। তাহলে আর এবং তুমি এই যে 2026-এর বিধানসভা নির্বাচন, এটাকে তো বিজেপি পাখির চোখ করে রেখেছে। মানে বিজেপিকে জিততেই হবে, হয় এবার নয় নেভার। বিজেপি অন্য কোন রাজ্যে জিতুক বা না জিতুক, পশ্চিমবঙ্গ বিজেপি জিততেই হবে। এটা অমিত শাহর টার্গেট। নরেন্দ্র মোদী এতগুলো সভা করছে এবং অমিত শাহ 15 দিন এসে ভারত মানে পশ্চিমবঙ্গে থাকবে, এটা তো প্রেস্টিজ ফাইট। এই নির্বাচন যদি হেরে যায় তাহলে অমিত শাহর একটা দাগ লাগবে ক্যারিয়ারে। অমিত শাহর যে সম্মান, সেই সম্মান হানি হবে। বলবে তো, তুমি বলবে কালকে, আমি হয়তো বলবো, যদি হেরে যায় বিজেপি, আমরা তো প্রশ্ন তুলবই যে অমিত শাহ তাহলে কি করলো? 15 দিন থাকলো, এত 5 বছর ধরে সময় পেলো বিজেপি নিজেকে সাজানোর জন্য, এত কিছু হলো, কি হলো এর ফলে? কিছুই তো হলো না। সেই নিয়ে প্রশ্ন। তো এটা অমিত শাহ সম্মানের লড়াই। অমিত শাহ 15 দিন থাকবেন, মোদিজি এত এসে সভা করছে, বিজেপির বড় বড় নেতারা, তুমি দেখেছো স্টার প্রচারকদের তালিকা, যোগী আদিত্যনাথ আসছে, মিঠুন চক্রবর্তী তো দীর্ঘদিন ধরে প্রচার করছে। তো এত প্রচার করার পরেও, এত কিছু করার পরেও বিজেপি কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে একজনও মুসলিম প্রার্থী দেয়নি না। যেখানে একজন মুসলিম প্রার্থী দিচ্ছে না বিজেপি, একজন মুসলিমকে, এটা নিয়েও খোঁচা দিয়েছে তৃণমূলের অনেক ওই ডিজিটাল গাধা যোদ্ধা যারা তৈরি হয়েছে। তারা বলেছে এত রাষ্ট্রবাদী মুসলমানরা বিজেপির হয়ে কথা বলেছে, কোনো রাষ্ট্রবাদী মুসলমানকে তো টিকিট দিল না। তাহলে যেখানে রাষ্ট্রবাদী মুসলমানদেরকে বিজেপি একটা টিকিট দিল না একটা বিধানসভা নির্বাচনে, 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে, সেখানে হুমায়ুন কবিরের মতো 2 পয়সা চারানার নেতা যে সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, কোন হোটেলে গিয়ে মদ খেয়ে কার সঙ্গে কি করে বেড়ায়। আমরা তো প্রথম থেকে হুমায়ুন কবিরের বিরোধিতা বিজেপি করে এসছে, এবং সবার প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধিতা করেনি, বাবরি মসজিদের বিরোধিতা বিজেপি করেছে। তাহলে কিভাবে? আর অমিত শাহ তো পরিষ্কার, তুমি বলে দিয়েছে যে হুমায়ুন কবিরের সঙ্গে বসার থেকে ভালো আমরা আরো 20 বছর 15 বছর আমরা বিরোধী আসনে বসে থাকবো। কম্প্রোমাইজ করবে না, আদর্শের সঙ্গে বিজেপি
কম্প্রোমাইজ করবে না। এবং হুমায়ুন কবিরকে 1,000 কোটি টাকা দেওয়ার গল্প শুনলে এই রাজ্যের একটা বাচ্চা ছেলে যার সামান্য জ্ঞান বুদ্ধি রয়েছে, অঙ্ক বোঝে, হিসেব বোঝে এবং 1,000 কোটি টাকা কত টাকা হয় সেটা বোঝে, সেও বিশ্বাস করবে না। না, হুমায়ুন কবিরকে সাংবাদিক হিসেবে আমরাও বিরোধিতা করেছি একটাই কারণে, ওনার কথাগুলো এদেশের সিস্টেমের সাথে যায় না। উনি যেভাবে বলেছিলেন যে ভাগীরথীতে হিন্দুদের ভাসিয়ে দেবো, একদম। হিন্দুকে ভাসাও, মুসলমানকে ভাসাও, যে কাউকে ভাসাও, যিনি এদেশের প্রকৃত নাগরিক বা আইন তুলে নেওয়া হাতে তুলে নিতে তো তুমি পারো না। একজন বিধায়ককে বলা হয় আইনসভার সদস্য, আইন তৈরি করার তার হাত থাকে, তার মস্তিষ্ক থাকে। তো তিনি যদি আইন ভাঙার কথা বলেন তো সাংবাদিক হিসেবে আমরা এটাকে সমর্থন করতে পারি না। সেই কারণেই তার বিরোধিতা, তার রাজনৈতিক আদর্শের জন্য নয়। কিন্তু আমার যেটা তোমার কাছে আরও বেশি জানার ইচ্ছে বা প্রশ্ন, বা তুমি আমাদের দর্শকদের বলো যে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় ডিল করেননি তো কিছু টাকা দিয়ে যে তুমি কেমন একটা ভিডিও বানিয়ে দাও? কারণ বাবরি মসজিদ বা মসজিদের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নিয়ে এসেছিলেন। সিপিএমের সময়ও এত বেশি ইফতার হতো না। ইফতার হওয়া খারাপ নয়, কিন্তু রাজনৈতিকভাবে ইফতার পার্টি আয়োজন করা সিপিএম আমরা দেখিনি এত বেশি করতে। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের হ্যাঁ তো মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতিটাকে এত বেশি ওপেন করলেন পশ্চিমবঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির যেটা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও সেই কাজটা করতে অসুবিধা হচ্ছিল, কারণ তিনি হঠাৎ করে মন্দিরের রাজনীতিতে চলে এলেন। মহাকাল মন্দির করবেন, দুর্গাঙ্গন করবেন, জগন্নাথ কালচারাল সেন্টার করবেন। তিনি মন্দিরের রাজনীতিতে যখন ঢুকলেন, মসজিদের রাজনীতিতে তার যখন অসুবিধা হতে শুরু করলো, তখন কি হুমায়ুন কবিরকে তিনি মসজিদের রাজনীতিতে প্রমোট করেননি তো? এবং এই ভিডিওর পিছনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনো অর্থ লেনদেনের অঙ্ক নেই তো? এটা আমি জানতে চাইছি তোমার কাছে, এটা হতে পারে? খুব ভালো প্রশ্ন করেছো, এইটা নিয়ে আমি কথা বলতাম, তুমি যদি প্রশ্নটা না করতে তাও আমি কথা বলতাম। তার কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে TV9 বাংলার একটা ইন্টারভিউতে হুমায়ুন কবির বলেছিল আমি তো রেজিনগর আর ভরতপুর দুটো আসন জিতবো। তখন মানে এত বড় পরিসরে আর কি টাকা পয়সা আসেনি, মানে এই যে বাবরি মসজিদের নামে যে টাকা পয়সা তুলেছে, হেলিকপ্টার চড়ে ঘুরছে মুসলমানদের থেকে টাকা পয়সা তুলে, সেই টাকা পয়সা তখন আসেনি। তখন হুমায়ুন কবির বলেছিল আমি জামাই আদরে আবার তৃণমূলে যাব। এই কথাটা রেকর্ড রয়েছে, একদম মনে আছে, ভিডিও রয়েছে, TV9 বাংলার ইন্টারভিউতে এখনো রয়েছে, যে কেউ চাইলে গিয়ে দেখে আসতে পারে। তো হুমায়ুন কবির তো নিজেই বলেছিল যে আমি তৃণমূলে জামাই আদরে যাব। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি একদম ঠিক ধরেছো, মহাকাল মন্দির বানাবে বলেছে, জগন্নাথ মন্দির তৈরি করছে সরকারি টাকায়, যদিও সেগুলোকে মন্দির বলছে না, কালচারাল সেন্টার বলছে, যেহেতু সরকারি কালচারাল সেন্টার বলছে, যেহেতু সরকারি টাকায় মন্দির মসজিদ তুমি তৈরি করতে পারো না, কোনো ধর্মীয় স্থাপনা তৈরি করতে পারো না। কিন্তু ঘুরপথে মমতা বন্দ্যোপাধ্যায় করছে, যেটা বিজেপিও কোনোদিন করেনি। রাম মন্দির তুমি জানো একদম কর সেবক, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমি নিজে আমিও দিয়েছি, আমি নিজে গিয়ে অনেক জায়গা থেকে মানুষের দোকানে দোকানে ঘুরে ঘুরে চাঁদা তুলে সেই টাকা পাঠিয়েছি, সেই টাকা দিয়ে আমাদের রাম মন্দির হয়েছে। কিন্তু মমতা, বিজেপিও কোনো রাজ্যে, এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতা আছে, কোথাও সরকারি টাকা দিয়ে না তো হিন্দুত্বের রাজনীতি করে বিজেপি, কিন্তু কোনো মন্দির তৈরি করেনি আজ পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। হিন্দুদের যখনই দেখছেন, এখন জয় শ্রীরামও বলে, যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল বিজেপি নেতাদের মুখ থেকে আমি জয় বাংলা বলাবো, আজকে বিজেপি নেতারা তো জয় বাংলা বলছে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অনেক নেতাকে আমরা দেখছি রামনবমীর দিন গলায় ওই গেরুয়া উত্তরী পরে জয় শ্রীরাম দেব বলেছে। আমি অনুব্রত মণ্ডলকে দেখেছি, অন্যান্যদের দেখেছি, অনেকেই, রচনা ব্যানার্জি থেকে শুরু করে অনেকেই এই এখন জয় শ্রীরাম বলে বেড়াচ্ছে। তো ওরা চেষ্টা করছে যে হিন্দু ভোটটাকে, যেটা বিজেপির দিকে চলে গেছে, সেটাকে একটু নিজেদের কাছে টানার। আর এই তাহলে তো মুসলিমরা আবার খেপে যাবে, এই যে বেশি হিন্দু হিন্দু করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তো মুসলিমরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মুসলিমরা এই কারণেই রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জুজু দেখিয়ে এসছে, বিজেপির ভয় দেখিয়ে এসছে। বিজেপি আসলে তোমাদের নাগরিকত্ব কেড়ে নেবে, তোমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে, তোমাদের এটা খেতে দেবে না, ওটা খেতে দেবে না, তোমরা শান্তিতে থাকতে পারবে না। এই ভয় দেখিয়েই তো এত বছর মুসলিমদের উন্নয়ন কিছু করেনি। মুসলিমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, মুসলিম পরিবারের ছেলেরা ডক্টর ইঞ্জিনিয়ার হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চাননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কোনোদিনই চাননি। ববি হাকিমের মেয়ে ডাক্তার হবে, ববি হাকিমের মেয়ে বোরখা পরে ঘুরবে না, কিন্তু মুর্শিদাবাদ মালদার মুসলমানরা বোরখা পরে ঘুরবে, মাদ্রাসাতে পড়বে, মাদ্রাসায় বেশি বেশি করে টাকা ঢালবে। এটা হচ্ছে তৃণমূলের নীতি, এই রাজনীতি করে এসছে তৃণমূল। তো ওই যখনই দেখছে মুসলমানরা তো তাহলে এই ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকেও আমাদের পাশ থেকে সরে যেতে পারে, হুমায়ুন কবিরকে ওই দায়িত্বটা দিয়েছে যে তুই ভাই দল থেকে বেরিয়ে গিয়ে নতুন দল কর, তুই বাবরি মসজিদ কর, তুই আরো বেশি বেশি করে মানে মুসলমানদের সেন্টিমেন্টটাকে কাজে লাগা, টাকা পয়সা তোল, আমিও আরো টাকা পয়সা দেবো। আর এইটা পুরো প্ল্যান করে একেবারে ক্যামেরার সামনের দিকে। আচ্ছা তুমি আমাকে বলো, একটা সাধারণ বুদ্ধি দিয়ে বলো,
মানে তুমি যদি কারোর সাথে এরকম ডিল করে থাকো বা আমি যদি করে থাকি, আমি যাত্রার সঙ্গে বসে চিনি না জানি না আমি এই গোপন বিষয়টা আলোচনা করে দেবো। এবং আমি সেটা তো দেখলাম, প্লাস হচ্ছে আরেকটা জিনিস যেটা দেখলাম যে ক্যামেরা খুব ক্লোজ অ্যাঙ্গেল থেকে হ্যাঁ, তুলছে। আর ক্যামেরার দিকে অর্থাৎ তাকিয়ে আমরা যেভাবে না, এখানে string দুটো ক্যামেরা operation লাগা যদি আছে, হয়, তাহলে ক্যামেরাটা কোথায় আছে তো আমার জানার কথা না। তোমার তো চোখে ক্যামেরা নেই, আমি তোমার না। চোখের দিকে তাকিয়ে যদি কথা বলি তাহলে ব্যাপারটা কি? মানে আমি জানি কোথায় কি সেটিং রয়েছে, আমাকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে আইপ্যাকের থেকে, প্রতীক জৈনের ঘর থেকে স্ক্রিপ্ট রেডি করে দেওয়া হয়েছে যে এটা এটা বলতে হবে বিজেপিকে ড্যামেজ করার জন্য। কারণ সিপিএম বলো, কংগ্রেস বলো, তৃণমূল বলো, হুমায়ুন বলো, চুমায়ুন বলো, যত এইসব হয়েছে এদের একটাই টার্গেট, বিজেপিকে পশ্চিমবঙ্গে আটকাতে হবে, একদম। আর কোনো না। সিপিএমও পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরানোর স্বপ্ন দেখে না, ওদেরও আসল স্বপ্ন হচ্ছে বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, তাহলে আমরা যে রাজনীতি এখন আমাদের দোকানটা চলছে সেটা চলবে না, মিলেমিশে রয়েছে। বন্ধ করে দেবে। কুণাল ঘোষের তুমি একটা ভিডিও দেখেছো সম্প্রতি, গিয়ে সিপিএম এর উপরে কে পোস্টার মেরে একে বিশাল ফুটেজ নিয়ে সেই পোস্টার ছিঁড়ে খুলে দিল, পরে দেখলাম ওর তলায় কোনো পোস্টারই নেই, মানে একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করলো সিপিএম কে হাওয়া দেওয়ার জন্য। তো এটা কিন্তু, অথচ বিজেপির পোস্টার ভবানীপুরে আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারীর পোস্টার উপরে পাঠা বলি, মানে কোন স্তরে নেমে গিয়ে রাজনীতি হচ্ছে ভবানীপুরে দেখেছো? সেখানে তো কুণাল ঘোষ ছুটে গেল না যে আমরা এই রাজনীতি হতে দেবো না, বিজেপির পোস্টার কেন খুলে ফেলা হচ্ছে বা ছিঁড়ে ফেলা হচ্ছে বা তার উপরে পোস্টার লাগানো হচ্ছে, সেই পোস্টারটা গিয়ে তো খুলে ফেললো না, সিপিএম এরটা খুলে ফেললো। তো এটা একেবারে কৌশল। এই হুমায়ুন বললাম না, হুমায়ুন চুমায়ুন, এই কি বলে নওসাদ মিম, তারপরে এই যে সেলিম, বিকাশ রঞ্জন গরুকে, এই সব তৃণমূলের যত রয়েছে ইত্তার পার্টির, এদের সবার একটা ইকোসিস্টেমের পার্ট, পুরো পুরো ফান্ডিং আসে এর পেছনে। যদি কোনোদিন সঠিক তদন্ত হয়, আমি বলবো এর পেছনে বিদেশি শক্তিরও হাত রয়েছে। যদি কোনোদিন সত্য সামনে আসে, অবশ্যই বাংলার মানুষ জানতে পারবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এর পেছনে বিদেশের ফান্ডিং রয়েছে, ডিপ স্টেটের ফান্ডিং রয়েছে। আজকে নো ভোট টু বিজেপি ক্যাম্পেনিং চালানো হয় কেন? নো ভোট টু তৃণমূলের ক্যাম্পেনিং, এত হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ খেয়ে নিল যে রাজনৈতিক দলটা, সেই রাজনৈতিক দলটাকে সরানো গুরুত্বপূর্ণ মনে করে না সিপিএম, তারা মনে করে বিজেপিকে আটকাতে হবে। তুমি যখন ডিপ স্টেটের কথা বললে, বিদেশি শক্তির কথা বললে, আমার মনেও একটা, হঠাৎ করে তুমি বলার সঙ্গে সঙ্গে আমার মনে একটা প্রশ্ন গেঁথে গেল। সেটা হচ্ছে পাকিস্তানের একজন মন্ত্রী খোয়াজা আসিফ, তার একটি স্টেটমেন্ট, কলকাতা উড়িয়ে দেবো। ভারতবর্ষে এত জায়গায় থাকতে খোয়াজা আসিফ কলকাতায় উড়াবেন, কারণ পশ্চিমবঙ্গে ভোট চলছে, আর সেটা নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন, বলবেন যে কেন মোদিবাবু হামলা করছেন না, কেন রাজনাথ সিং হামলা করছে না, আমরা যেদিন ক্ষমতায় আসবো, ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় আসবে, আমরা পাকিস্তান উড়িয়ে দেব। এই যে টাইমিংটা, কলকাতায় পাকিস্তান কোনোদিন আক্রমণ করেনি, তাই বলে পাকিস্তান আমাদের বন্ধু এমনটা নয়। পাকিস্তান থেকে এখানে দূরত্ব অনেক বেশি, বা এটা তাদের একটা সেফ হেভেন, এখানে অনেক রকম কাজকর্ম হয় আমরা জানি। তারা সাধারণত যেটা তাদের পাকিস্তান লাগোয়া অঞ্চলে আক্রমণ করেন, গুজরাট, আহমেদাবাদ, এখানে সুবিধা হয়, কাশ্মীর এখানে সুবিধা হয় জিওগ্রাফিক্যাল কারণে। কিন্তু এই যে টাইমিংটা, খোয়াজা আসিফের বক্তব্যের টাইমিং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিপ্লাইয়ের টাইমিং, এবং যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তানের মন্ত্রীরা বলেছেন যে ভারতবর্ষে আমাদের দুজন সবথেকে বড় শুভচিন্তক আছে, একজন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শক্তি থাকতে আমাদের অনেক সুবিধে হয়, অনেক সাংবাদিকরা ওই কথাটা বলেছে, এটা বলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে তৃণমূলের বিরোধিতা করছে পাকিস্তান, এটা হাজমোলা দিয়েও হজম করা যাচ্ছে না। এটা তুমি কি বলবে দিবাকর? দেখো, এই হুমকিটা যদি পাকিস্তান আর 3-4 মাস আগে দিত, মানে বাংলাদেশে তো ইলেকশন হয়ে গেল, এর আগে যদি দিত, তাহলে এটা নিয়ে আমি একটু চিন্তিত হতাম যে না, হতে পারে পাকিস্তান তো অত দূর থেকে ওরকম মিসাইলও নেই, পাকিস্তান তৈরি করতে পারেনি ওদের মাদ্রাসার বিজ্ঞানীরা, যে ওখান থেকে ছুড়লে কলকাতা এসে পড়বে বা কোনোভাবে কলকাতাকে উড়িয়ে দেবে। তো ওরা একটা কাজ করতে পারতো, যে বাংলাদেশে, মানে পূর্ব পাকিস্তান যে ওদের অবৈধ সন্তানরা 71-এর আগে রেখে গেছিল, তাদেরকে দিয়ে একটা কিছু করতে পারে, সেই সম্ভাবনাটা ছিল। কিন্তু এখন তো বাংলাদেশে সরকার চেঞ্জ হয়ে গেছে এবং এই সরকার এসে ভারত বিরোধিতা করছে না, তারা দেখছে ভারত থেকে তেল নিচ্ছে, ডিজেল নিচ্ছে, ভারত থেকে পণ্য নিচ্ছে, সবকিছুই নিচ্ছে এবং ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায়। আবার ওদের মন্ত্রীরা আসছেন, ওদের ডিজিএফআই আসছেন, ওদের সেনাবাহিনীর কর্তারা আসছেন, সুসম্পর্ক তারা তৈরি করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী যেদিন শপথ নিল সেদিন কিন্তু ওম বিড়লা গেছিলেন, তুমি হয়তো জানো। তো সম্পর্কটা, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইটার হ্যান্ডেল থেকে শুভেচ্ছা জানিয়েছিলেন, ট্যাগ করে তাকে। তো এখন এই যে হুমকিটা দেয়া হলো, এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে তৃণমূলকে একটা সুবিধা করে দেওয়ার জন্য। আর এটা সত্যি, এটা কোনো রহস্য না, এটা হতে পারে না, এটাই হয়েছে।
কারণ ববি হাকিম বলেছিল না, ডন পত্রিকাকে তো পাকিস্তানের মনে আছে, যে আমাদের কলকাতায় মিনি পাকিস্তান আছে, আসল মিনি তো এই পাকিস্তান মিনি দেখাবো। পাকিস্তানের সঙ্গে ওই পাকিস্তানের একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, এই সম্পর্কের জোরেই দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়া খারাপ, এত দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মানুষ ভোট করবে, তো একটু কলকাতাকে নিয়ে একটা এমন কিছু বলে দিই যাতে তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করতে পারে। ঠিক আছে, এটাকে নিয়ে যাতে সুবিধা করতে পারে। রাজনাথ সিং তো এসে বলেছে, প্রধানমন্ত্রীকে বলতে হবে কেন, প্রতিরক্ষা মন্ত্রী ওই চুনুমুনু কত হুমকি দেয়, এসব নিয়ে কি মানে পরে প্রধানমন্ত্রীর এত গুরুত্ব, পাকিস্তানকে আমরা এখন ধরি না। আমাদের রাজনাথ সিং এসে ব্যারাকপুরে বলে গেছেন যে পাকিস্তান এই হুমকি দিয়েছে, পাকিস্তানের বাপের ক্ষমতা নেই কলকাতার দিকে তাকানোর। কলকাতা তো অনেক দূরের কথা, ভারতবর্ষের একটা গ্রামেও, কলকাতা তো আমাদের ক্যাপিটাল রাজধানী পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গের একটা গ্রামেও, একটা পঞ্চায়েত এলাকাতেও একটা পরমাণু বোম, এমনি বোম তো দূরের কথা, একটা পিন ফেলার ক্ষমতা নেই। আমরা তো অফ সিন্দুরে দেখলাম, অপারেশন সিন্দুরে আমরা দেখেছি, গোটা দেশ বিশ্বের মানুষ দেখেছে কিভাবে পাকিস্তান ভারতের মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে, ব্রহ্মোস আটকাতে ব্যর্থ হয়েছে। ওদের চাইনিজ মিসাইলকে আটকানোর প্রয়োজন হয়নি, মিসাইল যে ভারতবর্ষের মধ্যে ঢুকবে কিছু হয়নি। একদম একদম একদম। ওদের নিউক্লিয়ার যে বেস গোদাম ছিল ওদের পাহাড়ের মধ্যে, খুব কঠিন তার জিওগ্রাফিক্যাল লোকেশন, সেখানেও গিয়ে একদম একদম পিন পয়েন্ট স্ট্রাইক হয়েছে। ওদের কিছু সিক্রেট নেই, ভারত আমেরিকাকে পা ধরতে হয়েছে, বলেছে ভারত বাবা একটু বন্ধ করো। তো সেই জায়গা থেকে পাকিস্তান এটা জানে পাকিস্তান কিছু করতে পারবে না, আর এটা একটা বাচ্চা ছিল বোঝে, কলকাতায় কিছু করার ক্ষমতা এখন নেই। আর এই মোদি জামানাই তো নেই, এর পাকিস্তান যদি সরাসরি ওই জঙ্গি দিয়ে হামলা করানোর ফলেই এত কিছু হয়ে গেল পাকিস্তানের, আর পাকিস্তান যদি সরাসরি হুমকি দেয় আর তার ফলে যদি কলকাতায় কিছু হয়, তাহলে পাকিস্তানের মানে কি পরিণতি হবে তুমি ভাবতে পারছো? তো পাকিস্তানও তাদের পরিণতিটা খুব ভালো করে জানে। পাকিস্তান জেনে বুঝে এটা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় बहन जी को फूफा जी को थोड़ा मदद कर सके तो इससे थोड़ा माइलेज मिल सके तो अच्छा है, बॉबी हाकिम को थोड़ा और अच्छा पद मिल जाए तो अच्छा होगा उनके लिए, मिनी पाकिस्तान और उधर का पाकिस्तान में উর্দু। পাকিস্তানের যেটা ওদের আমার রাষ্ট্রীয় ভাষা আছে, ভারতে তো স্বীকৃত ভাষা, ভারতের কোনো জাতীয় ভাষা নেই যেহেতু ভারত অনেক বহু ভাষাভাষীর দেশ, কিন্তু পাকিস্তানের একমাত্র স্বীকৃত ভাষা আছে যার নাম উর্দু, এবং যেটা নিয়েই বাংলাদেশের সঙ্গে গন্ডগোল ওখানকার মানুষের সাথে, উর্দু নিয়ে ওরা খুব এবং সেই উর্দু ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের বা কলকাতার 50% মানুষ একদিন বলবেন পাকিস্তানের স্বীকৃত ভাষা, এখানে মানুষ কথা বলবে, সেই স্বপ্ন দেখেন ফিরহাদ হাকিম জানাব রিপাবলিক বাংলাকে নিয়ে। শুধু দেখেন না, সেই স্বপ্ন বাস্তবায়নও করছেন। কলকাতায় যদি আপনারা যান, কলকাতায় ঘুরবেন, আমি বলছি পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন, বিভিন্ন জায়গায় থাকেন, কলকাতায় আসেন না সচরাচর, কলকাতায় আসবেন, কলকাতায় ঘুরবেন। না ঘুরলে, পশ্চিমবঙ্গ যদি আপনি নিজের চোখে না দেখেন কলকাতায় কি হচ্ছে, তাহলে বুঝতে পারবেন না, ভাববেন আমরা ন্যারেটিভ তৈরি করছি, আমরা মিথ্যে কথা বলছি। আপনি কলকাতায় দেখুন, ঘুরুন, উর্দু সাইনবোর্ড, কলকাতা পৌরসভার উর্দু সাইনবোর্ড, একদম একদম, বিশেষ করে রাজাবাজার অঞ্চলে গেলে দেখতে পাবেন এটা। ইকবালপুর মোমিনপুরে যেতে পারবেন, বাস্তবায়ন করে ফেলছে। উর্দু ভাষাটাকে দেখো, ভারতবর্ষের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা, হিন্দি এবং ইংরেজিকে, হিন্দি, ইংরেজি এবং স্থানীয় ভাষা, এটাকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলি, এবং কেন্দ্রীয় স্তরে যত কাজ হয় সেটা ইংরেজি এবং হিন্দিতেই হয়। রাষ্ট্রীয় ভাষা কিছু নেই। অনেকে বলে হিন্দি রাষ্ট্রীয় ভাষা, না, হিন্দি রাষ্ট্রীয় ভাষা না, কোন রাষ্ট্র, সব ভাষাই আমাদের। ভারতবর্ষে স্বাধীনতার সময় ত্রিভাষা নীতি নেওয়া হয়েছিল, যেই যে রাজ্যের স্থানীয় ভাষাকে গুরুত্ব দেওয়া হবে, এবং হিন্দি আর ইংলিশ এবং স্থানীয় ভাষা। স্থানীয় ভাষা না, কলকাতার সাথে উর্দুর কি সম্পর্ক? না, কোনো সম্পর্ক নেই। তাহলে উর্দুতে কেন বোর্ড লেখা হবে কলকাতাতে? বিভিন্ন জায়গায় তৃণমূলের ব্যানার লাগানো হচ্ছে উর্দুতে, প্রচার হচ্ছে উর্দুতে। মানে পাকিস্তানে বলে না, অন্য জায়গা থেকে আসা মানুষকে আজ ওরা বলে মুহাজির। ভারতবর্ষ থেকে যারা গিয়েছিলেন, মুসলিম হোক বা উর্দুভাষী মানুষ হোক, তাদেরকে ওরা মুহাজির বলে। তো এখানেও কি কিছু মুহাজির আছে যাদের জন্য ওটা লেখা হয়? অবশ্যই। এই যে আমাদের ফিরহাদ হাকিমই তো একজন মুহাজির, গয়া থেকে এসেছেন বলে। ফিরহাদ হাকিম তো পাকিস্তানিদের খুব ভালোবাসেন, উনি এমনি দেখবেন খুব সেকুলার সাজার চেষ্টা করেন, কিন্তু গোপনে গিয়ে ওই ভিডিওগুলো তো ইচ্ছা করে মানে কেউ করে ভাইরাল করে দেয়, তাই সত্যগুলো আজকে আমরা জানতে পারছি। যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেন না, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? ইসলাম ধর্মে তাদেরকে নিয়ে আসতে হবে, মানে কনভার্ট করতে হবে সরাসরি আর কি, দাওয়াতে ইসলামে যে উনি মানে ফতোয়া দেন, এগুলো তো ওই গোপনকে মানে কেউ অজান্তে ভিডিও করে ফেলেছে, সেই ভিডিও সামনে এসছে বলে। এমনি প্রেসের সামনে এসে খুব সেকুলার ভাব, মানে ওনার থেকে বড় সেকুলার আর কেউ হয় না। কিন্তু এরা গোপনে যে এজেন্ডাটা চালাতে চাইছে, পাকিস্তানের এখানে মদত রয়েছে। নাহলে পাকিস্তান কেন
আসামেও তো নির্বাচন হচ্ছে, আসাম উড়িয়ে দেবো, গুয়াহাটি উড়িয়ে দেবো বলছে না তো। তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে, পুন্ডিচেরিতে নির্বাচন হচ্ছে, এতগুলো রাজ্যে, উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ যেখানে ক্ষমতায় রয়েছে হিন্দুত্ববাদী, মানে সবাই বলে আর কি, মানে ন্যারেটিভ, বিজেপি বিরোধী ন্যারেটিভ যারা তৈরি করে তাদের কাছে সবচেয়ে সহজ টার্গেট হচ্ছে যোগী আদিত্যনাথ, হিন্দুত্বের পোস্টার বয়। হ্যাঁ, যে যোগী আদিত্যনাথ বুলডোজার চালিয়ে দিচ্ছে মুসলমানদের ওপরে। তাহলে যদি সত্যি সেটা, মানে পাকিস্তান তো তাহলে উত্তরপ্রদেশের কোন শহরকে উড়িয়ে দেওয়া, লখনৌ উড়িয়ে দেওয়ার হুমকি দিত, কাশী উড়িয়ে দেওয়ার হুমকি দিত, বারাণসী উড়িয়ে দেওয়ার হুমকি দিত, সেটা নেওয়া দিয়ে কলকাতার প্রতি কেন এত ইন্টারেস্ট? এটা তো যারা রাজনীতি বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই কারণটা কি, কেন হঠাৎ করে এই সময়। আমি বললাম না, আর যদি 2-3 মাস আগে দিত আমি একটু আশঙ্কা প্রকাশ করতে পারতাম যে না, কোনো একটা জঙ্গি সংগঠনের হয়তো এগুলো ফাঁকা আওয়াজ, তৃণমূলকে একটু সুবিধা করে দেবে, ভাইপো গিয়ে চিৎকার চেঁচামেচি করবে, পিসি গিয়ে চিৎকার চেঁচামেচি করবে, দেখিয়ে কমিউনিটি কা উপর কিতনা ক্যা কর রাহা হ্যায়, ওইসব, মানে আর কিছু না, এগুলো কিচ্ছু না। বাংলার মানুষ মনস্থির করে ফেলেছে, এইবার পরিবর্তন এমনিই হবে। মানুষ পরিবর্তন চাই, মানুষ পরিত্রাণ চাই, এই সরকারের ওপর থেকে মানুষের ভরসা উঠে গেছে। এত মিথ্যে কথা, মানে মিথ্যে কথাতে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে পিএইচডি করেছেন, তুমি বলছিলে ওই তখন আমার সাথে গল্প করার সময় বলছিলে অফ দ্য ক্যামেরা যে পিএইচডি করেছে কিনা। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি পিএইচডি করে থাকে তাহলে মিথ্যে কথাতে, ছলচাতুরিতে। এবং আমি বলবো আপনারা যারা এই 2 নম্বরই ব্যবসা করতে চান, মানুষ ঠকিয়ে খেতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করুন। যারা সৎ পথে চলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করবেন না, যারা 2 নম্বরই চিটিংবাজি করে চলতে চান, মানুষ ঠকিয়ে খেতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণভাবে ফলো করুন, আপনারা সফলতা পাবেনই। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে, আপনারাও পাবেন। দিবাকর, এবারে আমরা একটু পশ্চিমবঙ্গে ফিরি, কনসেন্ট্রেট করি এখানকার নির্বাচনে। 2011-এর পর থেকেই দেখছি যে বিরোধীরা জোটবদ্ধভাবে নির্বাচন করছেন বা জোটবদ্ধভাবে লড়ার চেষ্টা করছেন, শক্তি বাড়ানোর চেষ্টা করছেন, যতই তাদের ক্ষয়িষ্ণু শক্তি হোক। এবার আমরা দেখলাম কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটটা হলো না, হুমায়ুনের সঙ্গে মিমের জোটটা হলো না, আইএসএফের সঙ্গে গন্ডগোল চলছে। বিজেপি বাদ দিলে যে বিরোধী একটা বৃহত্তর বিরোধী শক্তি আছে, ক্ষুদ্র শক্তি, তো তারা জোট করতে পারলো না কেন? এখানেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছলচাতুরি আছে, কোনো ইকুয়েশন আছে? আমি এটাকে একটু অন্যভাবে দেখি। হ্যাঁ, আমি বলবো জোট হয়েছে, এবং সেই জোটটা গোপনে হয়েছে। তোমার হয়তো মনে আছে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে গিয়ে দেখা করেছিল, ঠিক। রেজিনগর থেকে মুর্শিদাবাদের এই হুমায়ুন কবির এই ভিডিও সামনে আসার আগেই প্রার্থী তুলে নিয়েছিল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর জন্য। যেখানে যে শক্তিশালী রয়েছে বিজেপির বিরুদ্ধে, সেখানে তৃণমূল যদি শক্তিশালী হয় তৃণমূলের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে, যেখানে সিপিএম এর কিছুটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে সেখানে সিপিএম কে জায়গা ছেড়ে দিচ্ছে, যেখানে ওই নওশাদ সিদ্দিকীর সম্ভাবনা রয়েছে সেখানে নওশাদ সিদ্দিকীকে জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে। এটা খুব সিক্রেটলি হচ্ছে, মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা হচ্ছে। আসলে জোট হয়েছে। মোহাম্মদ সেলিম কি করতে গেছিল হুমায়ুন কবিরের সঙ্গে, কেন গেছিল, কি নিয়ে আলোচনা হয়েছে, সেই ভিডিও তো সামনে আসেনি। সেই ভিডিও তৃণমূল সামনে আনো, তাহলে লাইভ করতো। যদি কোনো রাজনৈতিক আলোচনাই না হতো, জোটের আলো লাইভ করতো বা ভিডিও করতো, মিডিয়া ডেকে নিয়ে আলোচনা করতে পারতো। সেটা গোপন আলোচনা। কি গোপন আলোচনা হয়েছে? রেজিনগর থেকে হুমায়ুন কবির কংগ্রেসকে ছেড়ে দিল, প্রার্থী তুলে নিল, কংগ্রেসের প্রার্থী যাতে জিততে পারে, এগুলো সবই গোটা। আমি বললাম না, এরা সবাই মিলে চাইছে বিজেপিকে হারাতে হবে, যেখানে যে শক্তিশালী, মানে ভোটটা যাতে ভাগাভাগি না হয়, এই এদের প্রচেষ্টা। সিপিএম হয়তো প্রার্থী দিচ্ছে কিন্তু প্রচার করবে না সেইভাবে, প্রার্থীকে জেতানোর চেষ্টা করবে না, লোক দেখানোর জন্য প্রার্থী দিচ্ছে, বোকা বানানোর জন্য প্রার্থী দিচ্ছে মানুষকে। কিন্তু মানুষ এইবার আমার মনে হয় না এইগুলো ফাঁদে পড়বে। মানুষ সিপিএম কে তো দেখেছে 34 বছর। আজকে বিজেপির যে সংকল্পপত্র, যেটাকে তৃণমূলের ভাষায়, মানে ওই পাকিস্তানি ভাষায় ইস্তাহার বলে, আমাদের বাংলা অভিধানে তো ইস্তেহার বলে কোনো শব্দ নেই। আমাদের সংকল্পপত্র, ঘোষণাপত্র, প্রতিশ্রুতিপত্র এগুলো হয়। তো বিজেপির যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে বিজেপি বলেছে উত্তরবঙ্গে এইমস হবে। আজকে দেখো কল্যাণীতে একটা এইমস হয়েছে। স্বাধীনতার এত বছর পরে কংগ্রেস ক্ষমতায় ছিল 34 বছর, বাংলায় তারা এইমস করেনি। বাংলায় কেউ এইমস করেনি, মোদিজি এসে করেছে। মোদিজি নাকি ধর্মের রাজনীতি করে, যারা বলে তারাই গিয়ে দেখুন এইমস এর সামনে লাইন দিয়ে রয়েছে। সবথেকে বেশি তো তারাই। হ্যাঁ, আজকে উত্তরবঙ্গে জমি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের মানুষ তো এত দূর থেকে একটা পেশেন্ট আস্তে আস্তে তো মরে যাবে, উত্তরবঙ্গের এইমস এর প্রয়োজন রয়েছে।
এবং এখনো কল্যাণীতে সেই পরিকাঠামো গড়ে ওঠেনি যে আশপাশে মানুষ থাকতে পারবে বা অল্প পয়সায় থাকতে পারবে, কারণ উত্তরবঙ্গ থেকে মানুষ এলে তাদের তো কোথাও থাকতে হবে, তারা তো নিশ্চয়ই এমস এর ছাদে ঘুমাবেন না, তাদের আশেপাশে বাড়ি ভাড়া দিতে হবে। তুমি ইমার্জেন্সিতে তো তোমার একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি বাইক অ্যাক্সিডেন্ট করে, ধরে নিলাম তোমার পরিচিত কেউ করেছে, উত্তরবঙ্গে বাড়ি, সে কি ওই অবস্থাতে তাকে যদি তুমি কল্যাণীতে আনতে চাও সেটা তো ঠিক হবে না। আস্তে আস্তে ওনাকে নিমতলায় নিয়ে যেতে হবে। তার থেকে শিলিগুড়িতে তো একটা উত্তরবঙ্গের মানুষ কেন বঞ্চিত হয়? আমার কথা তো সেটাই, উত্তরবঙ্গের মানুষ তো ভোট দিচ্ছে, পুরো রাজনীতিটাই কলকাতা কেন্দ্রিক হয়ে যাবে। উত্তরবঙ্গের মানুষ তো বিজেপিকে ভোট দিচ্ছে না, ওর জন্য কেন দেবে? বিজেপিকে ভোট দিচ্ছে, সেটা তো তাদের তৃণমূল নেই, উদয়ন গুহ উত্তরবঙ্গে রাজনীতি করছে না, উদয়ন গুহ উত্তরবঙ্গের মানুষের ভোটে জেতেনি, পার্থ প্রতিম উত্তরবঙ্গের মানুষের ভোটে জেতেনি, তাহলে স্বপ্না বর্মনকে কেন দাঁড় করিয়েছে? স্বপ্না বর্মন রেলের চাকরি ছেড়ে দিয়ে কোন লোভে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছে? বিরোধী, আমি যেখানে ধরলাম তৃণমূল হেরে কিছু ভোট হলেও তো পেয়েছে, দ্বিতীয় পজিশনে তো তৃণমূল, হ্যাঁ মার্জিন তো খুব বেশি ছিল না, উত্তরবঙ্গের মানুষ তো ভোট দিয়েছিল তৃণমূলকে, তাহলে তৃণমূল কেন উত্তরবঙ্গের মানুষ কেন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে? সব জায়গায় কলকাতার কেন্দ্রিক যারা নেতা রয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য, কোথায় শশী পাজা, কোথায় কুণাল ঘোষ, কোথায় ববি হাকিম, এরাই প্রাধান্য পাবে, এরাই রাজনীতি করবে, এরাই ছড়ি ঘোরাবে, এরাই সব সুযোগ সুবিধা পাবে, ওদের এলাকার লোকই সবকিছু ভোগ করবে। উত্তরবঙ্গের মানুষ কেন বঞ্চিত হবে? আজকে বিজেপি বলছে উত্তরবঙ্গে এমস হবে, এবং উত্তরবঙ্গে এমস হতো, বিজেপি তো এমস করেও দিত, ক্ষমতায় আসার আগেই করে দিত, মমতা বন্দ্যোপাধ্যায় জমিটা ছাড়েন, জমি তো রাজ্য সরকারকে দিতে হবে। তাহলে এত বছর ধরে কি করেছে? আমরা এগুলো মানে বাংলার মানুষ এখন বুঝতে পারছে, এখন শিক্ষিত সমাজ, যুব সমাজ দেখছে তো বুঝতে পারছে। আমরা শুধু বিরোধিতাই করে গেছি, আমরা শুধু কংগ্রেস সিপিএম এর মুখ থেকেও 34 বছর শুনেছি যে কেন্দ্র সরকার আমাদের বঞ্চিত করছে, আমরা বঞ্চনার শিকার হচ্ছি, আমাদের এই টাকা দিচ্ছে না, ওই টাকা দিচ্ছে না, এই টাকা আটকে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে এই রাজনীতি করছে, তা আমরা আর কেন এগুলো শুনবো? আমরা এমন একটা সরকার চাই, বাংলার মানুষ এমন একটা সরকার চাই যে সরকার কেন্দ্র সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, কেন্দ্রীয় প্রকল্পগুলো আমাদের জন্য আনবে, আমরা বঞ্চিত হব না। আমরা তো ট্যাক্স পে করছি, উত্তরপ্রদেশের মানুষ যে ট্যাক্স পে করছে তার থেকে বেশি আমরা করছি। আমরা পেট্রোল উত্তরবঙ্গের মানুষের থেকে বেশি টাকা দিয়ে কিনি, গ্যাস বেশি টাকা দিয়ে কিনি, বিদ্যুৎ বেশি টাকা দিয়ে কিনি। তাহলে আমরা যে বেশি ট্যাক্স পে করছি, আমরা কেন আয়ুষ্মান ভারত যোজনার থেকে বঞ্চিত হব? আমরা কেন এমস থেকে বঞ্চিত থাকবো? আমরা কেন কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, বিশ্বকর্মা যোজনা বলো, সেটা থেকে বঞ্চিত থাকব? আমরা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে বঞ্চিত থাকব? আমাদের তো সবকিছু পাওয়ার অধিকার রয়েছে। রাজনীতির জায়গায় আজকে এই রাজনীতি বাংলার মানুষ আর নিতে পারছে না। আমরা বঞ্চিত, আমাদেরকে বঞ্চনা হচ্ছে, আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, ঘরের টাকা দিচ্ছে না, আমরা এই টাকা পাচ্ছি না, ওই টাকা, এইগুলো কান্নাকাটি আমরা আর শুনতে চাই না। আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে সরকার চলুক, কেন্দ্রের মানে এইটা যাতে বলার সুযোগ না পাই। বিজেপি আসলে তো আর এটা বলার সুযোগ পাবে না যে আমাদের অন্য সরকার রয়েছে বলে আমাদের সাথে শত্রুতা করে আটকে দিয়েছে। আমরা এই সুযোগটা দেব না। 5 বছর বাংলার মানুষ স্থির করে নিয়েছে যে বিজেপিকে একটা সুযোগ দিয়ে দেখতে হবে। বিজেপি, আমি তো বলেছি, আমি গতকালকেও বলেছি, এবং যেখানে যেখানে আমার মানুষের সঙ্গে কথা হচ্ছে, যে আপনারা বিজেপির যে সংকল্পপত্র সেটাকে আপনারা ভালো করে গুছিয়ে রেখে দিন, দরকার হলে ফ্রেম করে বাঁধিয়ে রেখে দিন, লেমুলেশন করে ফাইলে রেখে দিন। 5 বছর বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন ভোট দিয়ে, তারপরে বিজেপি দেখুন এগুলো প্রতিশ্রুতি পূরণ করছে কিনা। 1 বছরের মাথা থেকে জিজ্ঞেস করবেন এটা হলো না কেন হলো না। 1 বছর না, 5 বছর যতগুলো বলেছে সবগুলো যদি না করতে, না হলে না, আবার প্রার্থীকে, বিজেপির প্রার্থীকে এক মাঘে তো শীত যায় না। না জিজ্ঞেস করতে হবে কত দূরে এগোলো, জন্য না হোক, জিজ্ঞেস করবো কতদিনে হবে। অবশ্যই প্রার্থী তো তোমার দুয়ারে আবার আসবে। আচ্ছা তুমি ধরে নাও, তারপরে মাঝখানে তো আরো অনেক ভোট রয়েছে, আবার বিধানসভা ভোট 5 বছর পরে হবে মানলাম, তার আগে পৌরসভা হবে, পঞ্চায়েত হবে, মাঝে লোকসভা হবে। হ্যাঁ, তো এই ভোটগুলোতে তো বিজেপির প্রার্থীরা আসবে, তখন তো তোমাকে জিজ্ঞেস করতে হবে, সংকল্পপত্রটা বের করবে, বের করে ভাই কতদূর কাজ। হ্যাঁ, এই যে এই প্রতিশ্রুতিগুলো আপনারা করেছিলেন, আপনারা কি পূরণ করতে পেরেছেন, কি পারেননি, কেন পারেননি, আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে। তা আমি বলছি আপনারা ভোট দেবেন না, 5 বছর পরে যদি বিজেপি প্রতিশ্রুতি পূরণ না করতে পারে আবার উল্টে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন 15 বছর রেখে দেবেন না, একদম। যদি মনে করেন বিজেপি ঠিক কাজ করছে না, পরিবর্তন করে দিন, কিন্তু সুযোগ তো দিতে হবে। আজকে এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, আসামে রয়েছে, না হলে ঘুগনি বেচতে হবে, ওড়িশাতে রয়েছে, আর এতগুলো রাজ্যের মানুষ কি নির্বোধ? আমরাই সব চালাচ্ছি, সেই জন্য আমরা ট্যাক্সও বেশি দিই, আমরা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হই। এই অতি বলে না, অতি চালাকি গলায় ধরি, আমাদের সেই অবস্থা হয়েছে। তো এই অতি চালাকি মানসিকতা থেকে বেরিয়ে আসুন, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বুঝে চলতে হবে। আমরা নতুন বাংলা দেখতে চাই, যেই বাংলা
শুধু কান্নাকাটি করবে না, যেই বাংলা কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে, যেসব মেট্রো প্রজেক্ট আটকে রয়েছে আজকের রাজনীতির জন্য সেগুলো যাতে আরো দ্রুত গতিতে হয়, হাইওয়ের কাজ যাতে দ্রুত গতিতে হয়, পঞ্চায়েতের কাজ যাতে দ্রুত গতিতে হয়। কেন্দ্র সরকার তো পঞ্চায়েতের জন্য ফান্ড দেয়, পৌরসভার জন্য ফান্ড দেয়, তো সেই ফান্ডগুলো যাতে সঠিকভাবে ইউটিলাইজ হয়, সঠিকভাবে ব্যবহার হয়, সেটা তো আমাদেরকে দেখতে হবে না? তো আমি বললাম আপনাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনি এই এই রাজনীতি আজকে পাকিস্তানের থেকে বলাতে হচ্ছে, কেন বলাতে হচ্ছে? হ্যাঁ, আজকে এটার পেছনে তো কারণ আজকে দেখছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে হচ্ছে না, এবার যুবকদের এই ভোটটা বিজেপির দিকে, চাকরি খেয়ে নিয়েছি 1500 টাকা করে দিয়ে, মানে অনেক চেষ্টা করছে, ড্যামেজ কন্ট্রোল করার কিছু পাচ্ছে না। হুমায়ুন কবিরের ভিডিও করে মানে সবকিছু সব মানে যতভাবে কামড় বসানো যায় সবভাবে কামড় বসাচ্ছে, কামড়াতে কামড়াতে দাঁত ভেঙে ফেলছে। এবং খাজা আসিফ খুব বাজে টাইমে এই কথাটা বলেছেন, একদম ধুরন্ধর চলছে। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পাকিস্তান প্রপাগ্যান্ডা করতো, কিভাবে নোট এখানে ব্ল্যাক করা হতো, ভুয়ো নোটগুলো ভারতে ঢোকানো হতো, মানে ভারতবর্ষের কোন কোন শক্তির সাথে পাকিস্তানের কিভাবে ক্লোজ আপ ডিলগুলো হতো, কিভাবে পর্দার আড়ালে ডিলগুলো হতো, যখন দেখতে পাচ্ছি খাজা আসিফ বোকার মতো ধুরন্ধর 2 যে সময় আসছে ওই সময়টাই বলে বুঝিয়ে দিলেন যে তারা কিভাবে প্ল্যাটিং করেন, আরো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এটা নিজের থেকে বলেনি, খাজা আসিফকে অনুরোধ করা হয়েছে কলকাতা থেকে, হয়তো মিনি পাকিস্তান ফোন করে হাতে পায়ে ধরে বলা হয়েছে, আব্বাজি বল দিজিয়ে হাম তো থোড়া মুশকিল মে আতিক আহমেদের মতো যে যোগিয়া আ যায়গা তো মুশকিল হয়ে যায়গা কুছ কিজিয়ে, তো ওই ব্যাপার আছে। ওরকমই এখান থেকে কেউ বলেছেন যে শুভেন্দু চলে আসলে বা অন্য কেউ হ্যাঁ, বা আমি বলতে চাইছি বিজেপি চলে আসলে খুব মুশকিল হয়ে যাবে, একটু দেখুন। হ্যাঁ, তো যাই হোক, দিবাকর খুব ভালোভাবে বিষয়গুলোকে এক্সপ্লেন করলো। সত্যি অনেক মানে বিষয়গুলো না পরিষ্কার হয়ে গেল দর্শকদের জন্য, যে পর্দার আড়ালে ঠিক চলছেটা কি। কারণ রাজনীতিতে আমরা রাজনৈতিক বক্তাদের যে বক্তব্য দেখি, তাদের অঙ্গভঙ্গি দেখি না, তাদের এই ড্রামা অফ ডান্স আর কি যেটা দেখি, ড্রামাটা দেখি, তো সেটা দেখে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে কেন করছে। তো দিবাকর না সেগুলো পরিষ্কার করে বুঝিয়ে দিল যে পর্দার আড়ালে চলছেটা কি, চলিকে পিছে অ্যাকচুয়ালি হ্যাঁ ক্যা। তো স্বাভাবিকভাবে দিবাকরকে অসংখ্য ধন্যবাদ। তুমি খুব সহজ বাংলায় দর্শকদের জন্য বুঝিয়ে দিলে যে বর্তমান সময়ে রাজনীতির পর্দার আড়ালে চলিকে পিছে চলছেটা কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক আপনারা, এবং নিয়মিত দেখবেন পলিটিক্যাল ডেইলি এবং দিবাকর দেবনাথের চ্যানেল জাগরণ বাংলা। আপনারা এক্ষুনি সার্চ করুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। খুব স্পষ্টভাবে বর্তমান প্রেক্ষাপটে যা ঘটে চলে দিবাকর খুব ভালোভাবে বোঝায়। ভালো থাকবেন আপনারা, আপনাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার। কত মিনিট? লাভলি।